পারছেন অনেক কিছুই। হাকিম সাহেবের কথা বলছি, উনি নিজের পদে বসে থাকতে পারছেন, উনি হম্বিতম্বি করতে পারছেন। গার্ডেন রিচে যেখানে এত বড় একটা ঘটনা ঘটলো, যে এলাকাটা তার এলাকা বলে পরিচিত, সেখানে এইরকম সব কাজকর্ম হচ্ছে এ সম্পর্কে তিনি কিছুই জানতেন না, কিছুই বুঝতে পারেননি, এমন ভাব দেখাতে পারছেন। সেখানকার লোকাল কাউন্সিলরকে যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে, বিরোধীরা যখন কটাক্ষ করছে, সেই লোকাল কাউন্সিলরকে হাকিম সাহেব ক্লিন চিট দিয়ে দিতে পারছেন। তারই পুরসভার লোকজন আদালতে দাঁড়িয়ে ঝাড় খেতে পারছেন, তারই পুরসভার লোকজন আদালতে দাঁড়িয়ে অদ্ভুত সব যুক্তি খাড়া করতে পারছেন যে আমরা বেআইনি নির্মাণ ভাঙতে পারবো না, কারণ ভাঙতে গেলে সংঘর্ষ হতে পারে। তার দলের লোকজন স্কোয়ার ফুট নামে প্রসিদ্ধ হতে পারছেন, বড় বড় লোকজন বড় বড় প্রমোটারদের কাছ থেকে বড় বড় অ্যামাউন্টের টাকা পয়সা পকেটে ভরতে পারছেন। এই সমস্ত কিছুই করা যাচ্ছে, শুধু একটা জিনিস হাকিম সাহেব কিছুতেই করতে পারছেন না। আর কি সেই কাজটা? ফিরহাদ হাকিম দাবি করছেন যে বেআইনি নির্মাণ একটা সামাজিক ব্যাধি, আমি কিছুতেই এটাকে দূর করতে পারছি না। আহারে কি কষ্ট, একবার ভাবুন তো। মানে দাদারা দিদিরা, আমি অসহায়, আমি নিরুপায়, আমি তো করতে চাইছি কিন্তু করতে পারছি না। হয় এই কষ্ট সত্যি চোখে দেখা যায় না। আমরা এতদিন জানতাম আমাদের সমাজে বাল্য বিবাহ, যৌতুক নেওয়া, কিংবা তার পাল্টা ফলস কেসে কাউকে ফাঁসিয়ে দেওয়া, মিথ্যে অভিযোগ করা, মিথ্যে কথা বলা, এইগুলো হচ্ছে সামাজিক ব্যাধি। কিন্তু নিজের অপদার্থতা ঢাকার জন্য যে কেউ একটা নতুন সামাজিক ব্যাধির আবিষ্কার করতে পারে, সেটা পশ্চিমবঙ্গবাসীর জানা ছিল না। তাহলে আমরা বরং চারটে বিষয় ভালো করে একটু দেখি, একটু গভীরে ঢুকে দেখার চেষ্টা করি। তাহলে আমরা একটু বুঝতে পারবো যে কি এমন ব্যাধি, কি এমন মারণ রোগ যেখানে হাকিম নিজেই ফেল করে যাচ্ছেন। প্রথমেই আমরা গার্ডেন রিচে সেই বিল্ডিংটার কথায় আসি, কারণ সেই বিল্ডিং ভেঙে পড়ার পর থেকেই তো এই মারণ ব্যাধির কথাটা সামনে এসেছে, এই সামাজিক ব্যাধির কথা সামনে এসেছে। অতএব সেই বিল্ডিং দিয়ে আমরা শুরু করি। 5 তলা একটি বিল্ডিং, নির্মীয়মান আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং, সেটা ভেঙে পড়েছে। 10 জন মানুষ মারা গেছেন এই দুর্ঘটনার ফলে, সেটা জানতে পারা যাচ্ছে। এবারে ওই যে বিল্ডিংয়ের প্রমোটার মোহাম্মদ ওয়াসিম, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। একটি প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ওয়াসিম, সে বলছে যে এই বিল্ডিংটা তৈরি করার জন্য পারমিশন সে পাবে না বুঝেই গেছিল আগে, সেই জন্য সে পারমিশন আর না চেয়ে নিজেই কাজকর্ম করতে শুরু করে দেয়। এটা কিন্তু বেস্ট, আমি জানি আমি পারমিশন পাবো না, তাহলে আর চেয়ে কি হবে, আমি বরং আমার মতো কাজকর্ম শুরু করে দিই। তারই সঙ্গে এই ওয়াসিম নাকি পুলিশকে জানিয়েছে যে ওই জমির যিনি মালিক, তিনি ফ্ল্যাটের জন্য প্রচণ্ড তাড়া দিচ্ছিলেন, সেই জন্য নিচের তলার কাজ পুরোপুরি সম্পন্ন না করে, নিচের তলাটা ভালো করে তৈরি না করেই ওপরের তলাগুলোর কাজকর্ম করা শুরু হয়ে গিয়েছিল। গ্যারেজের ওপর 4টে তলা হবে, প্রত্যেকটা তলায় 4টে করে ফ্ল্যাট, মানে টোটাল 16টা ফ্ল্যাট থাকবে বিল্ডিংয়ে। আর তার দাম ধার্য করা হয়েছিল প্রতি বর্গ ফুটে 1600 টাকা। বেশ ভালো কথা। এবার প্রথম কথা হচ্ছে, কলকাতার বুকে 1600 টাকা পার স্কোয়ার ফিটে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে, এটাই প্রথম রেড ফ্ল্যাগ হওয়া উচিত ছিল। এবার আপনি দ্বিতীয় কথাটা দেখুন, অসাধারণ বুদ্ধিমত্তার যে পরিচয়। প্রমোটার নিজেই বলেছেন নাকি পুলিশকে যে নিচের তলার কাজ সম্পন্ন না করে, নিচের তলা ভালো করে তৈরি না করেই ওপরের তলার কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছিল। অসাধারণ। এই যে একটা স্থাপত্য, এই যে শিল্পকলা, এটা তো আপনাকে তারিফ করতেই হবে। মানে ইজিপ্টের পিরামিড, প্যারিসের আইফেল টাওয়ার, তারপরেই হচ্ছে গার্ডেন রিচের এই 5 তলা বিল্ডিংটার যে আর্কিটেকচার, সেটাকে আপনাকে রাখতে হবে। এরপর আপনি আসুন, যে 16টা ফ্ল্যাট থাকবে বিল্ডিংয়ে, সেটা ধার্য করা হয়েছিল, দাম হচ্ছে প্রতি বর্গফুটে 1600 টাকা। তাহলে এই 16টা ফ্ল্যাট বিক্রি করে মোটামুটি আমরা যদি ধরে নিই যে এক একটা ফ্ল্যাট 700 স্কোয়ার ফিটের অ্যাভারেজ আমরা ধরে নিচ্ছি, তাহলে মোটামুটি 1,80,00,000 টাকা সেখান থেকে পাওয়া যাবে। এবার কনস্ট্রাকশনের সমস্ত খরচ, জমির মালিককে ফ্ল্যাট দেওয়া, টাকা পয়সা দেওয়া, আরও যেখানে যা টাকা পয়সা দিতে হবে, সেই সমস্ত কিছু দিলেও এই 1,80,00,000 থেকে অন্তত 50 থেকে 60 লাখ টাকার একটা লাভ আছে। আমি যদি ধরে নিই প্রচণ্ড জেনারেস, প্রচুর টাকা পয়সা খরচ করে একেবারে তাজমহল তৈরি করা হচ্ছে, তারপরেও প্রমোটারের মোটামুটি 50 থেকে 60 লক্ষ টাকার লাভ আছে। এইটা জানার পরেও যে প্রমোটার এই প্রজেক্টটা থেকে 50 থেকে 60 লক্ষ টাকা লাভ করতে পারেন, কেউ সেখানে কিচ্ছু শুনতে আসেনি, শুনতে আসেনি, কিচ্ছু জিজ্ঞেস করতে আসেনি, কেউ জানতেই পারেনি কিভাবে কি হয়ে যাচ্ছে। বিশেষ করে যেখানে এই মোহাম্মদ ওয়াসিম সম্পর্কে জানা যাচ্ছে ডাকাতির অভিযোগে এ একটা সময় 9 বছর জেল খেটেছিল। জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলেই এ জমি বাড়ি বেচার যে দালালি, সেটা শুরু করে এবং দালালি থেকে এই ওয়াসিমের প্রমোটারিতে পদার্পণ হয়েছে বছর 4 আগে।
তো এই রকম একজন রত্ন তিনি একখানা প্রজেক্ট করছেন যেখান থেকে 50 থেকে 60 লক্ষ টাকা লাভ আছে, সেটা সম্পর্কে কেউ জানতে পারেননি। সত্যি যদি এমনটা হয় তাহলে তো কাটমানির গোটা সিস্টেমটা ভেঙে পড়বে মশাই। আর আপনি যদি এটা বিশ্বাস করেন যে এ সম্পর্কে কেউ কিচ্ছু জানতেন না, কারোর কোনো খোঁজ খবর ছিল না, তাহলে আপনার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দিতে চাই আমি। আর তিনি হলেন এই মানুষটা। এই মানুষটা কিন্তু 21 দিন মে পয়সা ডাবল করে দিতে পারতেন। যাই হোক, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে 2020 ডিসেম্বর মাসে একটা রেট চার্ট সামনে এসেছিল, বাড়ির রেট চার্ট, এবং সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন লোকজনের জন্য বিভিন্ন রকম টাকা পয়সা বরাদ্দ। একটা বাড়ি তৈরি করার সামগ্রী যে দাদা দেবেন সেই দাদা পাবেন প্রতি বর্গফুটে 200 টাকা। যে জনপ্রতিনিধি সমস্ত নিয়ম নীতি বিধি সমস্ত কিছু একেবারে ফু দিয়ে উড়িয়ে দিয়ে ছুটিয়ে দিয়ে সমস্ত রকম পারমিশন পাইয়ে দেবেন বিল্ডিংয়ে, সেই জনপ্রতিনিধি পাবেন প্রতি বর্গফুটে 500 টাকা। আর যারা ধরপাকড় না করে মুখটা ঘুরিয়ে বসে থাকবে সবকিছু জানার পরেও, তারা পাবে প্রতি বর্গফুটে 300 টাকা। এগুলো কিন্তু এদের ফ্ল্যাট কেনার রেট বলছি না, এগুলো হচ্ছে এই জনপ্রতিনিধি, এই যারা সামগ্রী টামগ্রী দেবেন তারা, এবং যারা ধরপাকড় করবেন না তাদের কাটমানির হিসেব, তাদেরকে এই টাকাটা দিতে হবে। আর এই প্রতিবেদনটা যখন সামনে এসেছিল 2020 ডিসেম্বর, মানে বুঝতেই পারছেন তার সামনেই একদম নির্বাচন ছিল। আর এখনও অদ্ভুতভাবে দেখুন সামনে নির্বাচন রয়েছে। কেন নির্বাচনের কথা বললাম সেটা জানার জন্য পরের লাইনটা শুনতে হবে। এই রেট চার্টের বিষয়ে পরের লাইনটা হচ্ছে, নির্বাচনের আগে একরকম দাম থাকে আর নির্বাচনের পরে কিন্তু দাম যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এটা কি করে জানা যাচ্ছে? যে সংবাদ মাধ্যমে এই প্রতিবেদন বেরিয়েছিল সেই সংবাদ মাধ্যম উত্তর কলকাতার সবথেকে বড় কমিটির একজন প্রতিনিধির সঙ্গে কথা বলেছিল, এবং সেই প্রতিনিধি জানান যে দেখুন, ভোটের আগে তো একরকম দাম ঠিক করা হয়েছে, ভোটের আগেই সবকিছু ঠিক করে নিতে হচ্ছে, কারণ ভোটের পরে সব কোন দিকে যাবে কেউ কিচ্ছু জানে না, ভোটের পরে কি হবে কেউ জানে না, ভোটের পরের কথা ভেবে আগে কিন্তু লোকসান করা যাবে না। এবং এই যে রেট চার্টটা বেরিয়েছিল সেটা কোন এলাকার? যাদবপুর, শ্যামপুকুর, উত্তর কলকাতা, এই সমস্ত জায়গার বিল্ডিংয়ের জন্য এই রেট চার্ট বেরিয়ে এসেছিল। আর এই ভোটের হিসেবটা যদি বলেন তাহলে বলতে হয়, ভোটের আগে কাঁচা টাকা লাগে আর ভোটের পরে সময় নিয়ে পাঁঠা জবাই করা যায়। এইবার আসি পরের কথায়। গার্ডেন রিচে যেখানে এই বাড়িটা ভেঙে পড়েছে তার চারপাশে প্রচুর গরিব মানুষজন বসবাস করেন, বস্তি এলাকা। আর ওই টালির চালে, টিনের চালে যারা বসবাস করেন তাদের বাড়িঘরের ওপরেই কিন্তু ওই বড় বিল্ডিংটা এসে ভেঙে পড়েছে, তাদেরই বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরই পরিবারের মানুষজন মারা গেছেন। তো সেখান থেকেই একজন ব্যক্তি সংবাদ মাধ্যমকে বলছেন, আমি 100 দিনের কাজের শ্রমিক, বহুদিন ধরে ফতেপুর এলাকার এই বস্তিতে বসবাস করি। এই বাড়ির কনস্ট্রাকশন যখন শুরু হয়েছিল, এখানে অনেক প্রমোটিং নিয়েই প্রশ্ন আছে, এই বাড়িটা যখন তৈরি হওয়া শুরু হয়েছিল আমরা বস্তিবাসীরা অনেকেই প্রতিবাদ করেছিলাম, কিন্তু সে সমস্ত কথায় কেউ কান দেয়নি। আর যখন ওই বাড়িটা তৈরির জন্য ভিত খোঁড়া হতো, যখন ঢালাইয়ের কাজ হতো, তখন আমাদের বাড়িগুলো কেঁপে উঠত। আমরা সেই সময় আপত্তি জানিয়েছিলাম, কেউ সেসব কথা শোনেনি, প্রমোটারও শোনেনি, বরং বলা হয়েছিল কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দিয়ে দেব। 100 দিনের কাজ করা একজন শ্রমিক এই কথাটা বলছেন। আচ্ছা, এই 100 দিনের কাজের শ্রমিকদের অধিকারের জন্য তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 হিল্লি দিল্লি করে বেড়াচ্ছেন, গলা ফাটিয়ে তাদের অধিকারের কথা, তাদের দাবির কথা তিনি তুলে ধরছেন। আর এখানে 100 দিনের কাজ করা একজন শ্রমিক তিনি যখন আপত্তি জানাচ্ছেন যে এই বাড়িটা তৈরি হলে আমাদের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হবে, আমাদের বাড়িঘর ভেঙে পড়বে, কোনো দুর্ঘটনা ঘটলে আমরা মারা যাব, সেখানে তার প্রতিবাদ, তার আপত্তিটাকে বিন্দু মাত্র পাত্তা দেওয়া হচ্ছে না, কানেই তোলা হচ্ছে না। বরং কি বলা হচ্ছে, আরে দুর্ঘটনা ঘটলে কি চাই তোমাদের দিয়ে দেবো তো ক্ষতিপূরণ। গরিব মানুষের দামটা এমনিতেই কম। আপনারা জানেন এই যে ঘটনা ঘটেছে এখানেও বলা হয়েছে যারা মারা গেছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকা, আর যারা আহত হয়েছেন তাদের পরিবারকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে সুন্দর একটা স্টেবল রেট চলছে, আগের পর্বেও বলেছি আপনাদের, মানুষের মাংসের দাম প্রতি কেজি মোটামুটি 7,000 টাকা। আপনি এখনও যদি মুরগি আর খাসির সঙ্গে তুলনা করেন, এটুকু ভেবে খুশি হতে পারেন যে মানুষের মাংসের দামটা এখনও একটু বেশি আছে এখনো পর্যন্ত। পরে কি হবে জানা নেই, পরে তো অনেক কিছুই হতে পারে, ইউ নেভার নো। আনন্দবাজারের এক সাংবাদিক একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, আমি তাকে আমার কৃতজ্ঞতা জানাই, আমার ধন্যবাদ জানাই, এবং সেই ছবিটা আমি আপনাদের দেখাতে চাই। দেখুন এই ছবিটা, এইটাও একটা বাড়ি, একটা অন্য রকম বাড়ি। এই বাড়িটার ভেতরেও মানুষ থাকেন, হেঁটে চলে ঘুরে বেড়ান, ঘুমান, খান, সব কিছুই করছেন। এই বাড়ির সামনে দিয়েও লোকজন হেঁটে চলে যাচ্ছে, কারুর কোনো অসুবিধা নেই, কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। আর এটা দেখার পরেও যদি আপনার চোখ না টাটায়, তাহলে আরেকটা খবর আপনাকে শোনাই। এই মুহূর্তে দেখা যাচ্ছে দুটো বাড়ি,
একটা বাড়ি আরেকটা বাড়ির ওপরে প্রায় হেলে পড়েছে, একদম লিনিং টাওয়ার অফ পিসার মতো অবস্থা, মানে দুটো বাড়ি প্রায় দুজন দুজনকে আলিঙ্গন করতে ছুটে চলেছে। তো এই রকম যেখানে অবস্থা, সেখানে এই দুটো বাড়ির বাসিন্দাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা এ সম্পর্কে কি ভাবছেন। একটি বাড়ির বাসিন্দা বলছেন আমাদের বাড়ি তো হেলে পড়েনি, পাশেরটা হেলে পড়েছে, আর আমাদের এই বাড়িটার ভিত খুবই শক্ত, আমাদের এই বাড়িটা মোটেই ভেঙে পড়বে না। আরেক বাড়ির বাসিন্দাকে যখন প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন হ্যাঁ হেলে পড়েছে জানি, কিন্তু কি বলুন তো, আমার বাড়ির আমি যে দিকটায় থাকি সেদিকটা তো হেলেনি, অন্য পাশটা হেলে পড়েছে, ভাঙলে অন্য পাশটা ভাঙবে, আমার দিকটা ভাঙবে না, অতএব এই নিয়ে আমি কোনো চিন্তা করছি না। দেখুন, একদম সত্যি কথা যদি বলতে হয়, তাহলে যাদের কাছে টাকা আছে, যাদের কাছে ক্ষমতা আছে, তারা অন্যদের মাথা মুড়িয়ে নেয়। আর আমরা যখন দেখি যে টাকা থাকা ক্ষমতা থাকা লোকগুলো আমাদের মাথা মুড়িয়ে নিচ্ছে, তখন আমরা কি করি? কিচ্ছু করি না, আমরা কিছুই করি না, আমরা চুপচাপ বসে থাকি। ওই বাড়ির বাসিন্দা যিনি বলছেন যে আমারই বাড়ির অন্য পাশটা ভাঙবে, আমার কিছু হবে না, তাই আমি ভাবছি না, আমরা সেই বাসিন্দার মতো একদম চুপ করে বসে থাকি। যতক্ষণ না পর্যন্ত বিপদ আমাদের কাছে এসে মাথার ওপরে হুড়মুড়িয়ে পড়ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের টনক নড়ে না। দেখুন, যে মানুষ নিজের ভালোর কথা ভাবে না, যে নিজের ভালোটা বোঝে না, যে নিজের ক্ষুদ্র স্বার্থ থেকে একটুখানি বেরিয়েও ভাবতে পারে না, তাকে বাঁচানো সম্ভব নয়। ঠেকানো যায় যদি মানুষ প্রতিবাদ করে, একসঙ্গে মানুষ যদি এগিয়ে আসে, একত্রিত হয়ে শক্তি প্রদর্শন করে, প্রতিবাদ করে, তাহলে ঠেকানো যায়। কিন্তু লেট আস বি অনেস্ট, কেউ আসবে না, কেউ এগোবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত ওই যে বললাম বিপদ ঘাড়ের ওপর আসছে, ততক্ষণ কারুর কোথাও যাওয়ারও নেই, কারুর কোথাও আসারও নেই, কেউ কিছু বলবেও না, প্রতিবাদ করবেও না। যদি একজন মানুষ এগিয়ে এসে প্রতিবাদ করে, তাকে কেউ সমর্থন করতেও আসবে না। অতএব বিষয়টা কি হবে? একজন প্রতিবাদ করবে, বাকিরা এসে হয় তাকে পিটিয়ে পরোটা বানিয়ে দেবে, আর না হলে তাকে বলা হবে এত কথা বলছিস কেন, চুপ করে বস, বলেছি না দুর্ঘটনা ঘটলে কোনো রকম ক্ষতিপূরণ দিয়ে দেবো, মনে রাখবি মরা বডির দাম কিন্তু 5 লাখ টাকা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।